ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিচ্ছিলাম। এবারে আলোচনায় ফিরতে চাই। আজকে আলোচনার বিষয়বস্তু ক্রিকেটে ফ্যাসিবাদ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। আসিফ আকবর ভাই, স্বাগত আপনাকে এখন টেলিভিশনের এখন মাঠের এই আয়োজনে। থ্যাংক ইউ। বাংলাদেশের ক্রিকেটে এই সময়টাই খুব একটা অস্থির সময় কাটছে বলতেই হবে, এবং আপনি বিসিবি পরিচালক হয়েছেন তারপর থেকেই নানান ইস্যুস রয়েছে অভ্যন্তরীণ, এবং এবার বৈশ্বিক একটা ইস্যু চলে আসলো। এবং এই যে ইস্যু ৩ তারিখ থেকে শুরু হলো, পরবর্তী সময়ে মুস্তাফিজকে সরাসরি বাদ দেওয়ার সিদ্ধান্ত, এবং এরপরে প্রথমে আপনারা একটা মিটিং করেছেন বিসিবি। সেই মিটিংয়ে নিরাপত্তার ইস্যু বা আইসিসিকে চিঠি দেওয়ার কোনো ইস্যু ছিল না প্রাথমিকভাবে। পরবর্তীতে ইমার্জেন্সি আপনারা মিটিং কল করেছেন। এই সময়গুলোতে এই যে ডিসিশনটা নেওয়া হলো যে আমরা বিশ্বকাপে কোন শর্তে যেতে রাজি বা কোন শর্তে যেতে রাজি না, এই সময়গুলো আসলে বিসিবি পরিচালক হিসেবে কিভাবে কেটেছে, এবং সিদ্ধান্তগুলো নেওয়াটা বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে যে এটা একটা সিদ্ধান্ত, কিন্তু ভেতরে এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল? থ্যাংক ইউ। আমরা যখন জানতে পেরেছি যে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়েছে এক ধরনের অপমানজনকভাবে, সেটা আমরা খুব গুরুত্ব সহকারে আমল নিয়েছি। এবং পরবর্তীতে আমাদের যেহেতু সিলেটে আমাদের বিপিএল চলছে, সেখান থেকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন আমরা ডিরেক্টররা রাতের বেলা একটা মিটিংয়ে বসবো। তো সেটা বোর্ড মিটিংয়ে, ভার্চুয়াল বোর্ড মিটিং। তো সেই মিটিংয়ে সিদ্ধান্ত এসেছে যে আমরা আমাদের খেলার ব্যাপারে মুস্তাফিজের ইস্যুটা, যেখানে একটা নিরাপত্তার ইস্যু দাঁড়িয়েছে একজন প্লেয়ারের, যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি খেলবে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্লেয়ার, এবং সে কিন্তু নিজ থেকে আইপিএল খেলার জন্য অ্যাপিয়ার করেনি। তাকে পছন্দ করেছে এজেন্সি, তাকে অকশনে তুলেছে, কিনেছে এবং তাকে বের করে দিয়েছে অপমানজনকভাবে, যেটা বাংলাদেশের ক্রিকেট সভ্যতা, বাংলাদেশের মানুষের মনে আঘাত করেছে। এবং সেই সাথে বিসিবি একটা প্রেস্টিজিয়াস বোর্ড, বিসিবি আইসিসির একটি ফুল মেম্বার, এবং বিসিবি সব স্ট্যাটাসে ক্রিকেট খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে ক্রাউড, আমি মনে করি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই তিনটা দেশের ক্রাউডের উপর অনেক কিছু নির্ভর করে যে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ, ক্রিকেটের যে দর্শক আমাদের। তো সেই হিসেবে আমাদের দর্শকদের আবেগ এবং আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা, আমাদের খেলোয়াড়দের সুরক্ষা, তাদের সফর, তো সব কিছু মিলিয়ে আমরা রাতেরবেলা ডিসিশন নিয়েছিলাম আমরা আইসিসিকে জানাবো যে আমরা সিকিউর না, আমাদের সিকিউরিটি কী হতে পারে। বাট ঘটনাটা বদলাতে শুরু করে আস্তে আস্তে মিডিয়া বুলিং যখন শুরু হয়, বা আমাদেরকে যখন মিডিয়াকে বলতে হবে বা প্রেস করতে হবে যে আমরা এটা ভাবছি, তখন আমরা পরদিন দুপুর 12:30টায় একটা ইমার্জেন্সি মিটিং করি, এবং সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা যেহেতু একটা প্লেয়ারকে তারা সিকিউরিটি দিতে পারছে না, এখন তাদের সর্বোচ্চ লেভেল থেকে একটা উগ্রবাদকে সমর্থন করে বা ওটার ভয়ে তারা বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে খেলতে দিচ্ছে না। এটা আমরা পার্সোনালি নেই, এটা ন্যাশনাল ওয়াইড আমরা নিয়েছি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা ভারত পার্টে অনুষ্ঠিত হবে, সেটাতে আমরা অংশগ্রহণ করব না। এটার রিজন হচ্ছে আমাদের যদি একটা প্লেয়ারের নিরাপত্তা তারা দিতে না পারে, তো সেক্ষেত্রে আমাদের 15 জন টিম মেম্বারের নিরাপত্তা কীভাবে দিবে? তাদের ফ্যামিলি আছে, এবং একটা প্লেয়ার মাঠে খেলবে নাকি তার প্রাণ বাঁচানোর চিন্তা করবে, তো এটা তো ক্রিকেট খেলার স্টাইল হতে পারে না, এটা পরিবেশ হতে পারে না। তারপরে গিয়ে আমরা চিন্তা করলাম যে আমাদের প্রায় 100-150 মিডিয়া কর্মী সেখানে থাকবে, অনেক সংগঠক সেখানে থাকবে, 8-10 হাজার দর্শক সেখানে থাকবে। আর বর্তমানে সেখানকার যে পরিবেশ, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে বাংলাদেশিদেরকে রাস্তাঘাটে হ্যারাস করা হচ্ছে, পূজায়, ঈদে, সব জায়গায়। তো বাংলাদেশির সাথে তাদের একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড শুরু হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে নিরাপত্তা ইস্যুটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়র, এবং সেই নিরাপত্তা ইস্যুটা মাথায় রেখে আমরা সব সিদ্ধান্ত নিয়েছি। বাট ভারতের বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে, বা অন্যান্য রাজনৈতিক নেতারা কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট তারা যেভাবে বলছে, সেটা হচ্ছে যে সিদ্ধান্তটা বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক নয়। এবং একই সঙ্গে ক্রিক ইনফো, যেটা আসলে একদিক থেকে বলা যায় যে ভারতই সেটা নিয়ন্ত্রণ করে, ক্রিক ইনফো আজকে মধ্যরাতে একটা সংবাদ ছড়িয়েছে, সেটা হচ্ছে এরকম যে আইসিসি নাকি বিসিবিকে জানিয়েছে যে তাদেরকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে খেলতে হবে, অন্যথায় বিকল্প ভেন্যুর কোনো সুযোগ নেই। যদি বাংলাদেশ ভারতে গিয়ে না খেলে, তাহলে ওয়াক ওভার বা পয়েন্ট খোয়াতে হবে, এরকম একটা বিষয়। এটা ইনফ্যাক্ট আমরা ক্রিকেট ইনফোর যে তথ্যটা আমরা রাতেরবেলা পেয়েছি, এটা নিয়ে সকালবেলা আমাদের বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল খোলাসা করে বলেছেন যে এটা কোনো সত্যতা নেই, আইসিসির কোনো চিঠি বা কোনো রকম ইনফরমেশন এখানে আসেনি। আর দ্বিতীয়ত আমি যে সময়টা আছি লাইভে, এই সময় পর্যন্ত আমরা আইসিসির
একটা চিঠি আসার খবর পেয়েছি, কিন্তু সেটা এখন বিশ্লেষণ করা হয়নি। আর আমরা সেটাকে প্রপাগান্ডা হিসেবে নিচ্ছি, কারণ আমরা এখানে মিডিয়া বুলিং বা মিডিয়া সারফেস ফেস করতে হচ্ছে আমাদেরকে। তো আমাদেরও মিডিয়া আছে, তো সাধারণত আমরা এখন কি করি, কন্টেন্ট আর নিউজের মধ্যে একটা গুবলেট হয়ে গেছে, কোনটা কন্টেন্ট আর কোনটা নিউজ। নিউজ হবে অথেন্টিক আর কন্টেন্ট হবে আন্দাজে মান্দাজে, হইতে পারে না হইতে পারে, গুজব বা আলাপ। তো আমরা সেক্ষেত্রে যদি না গিয়ে যদি অথেন্টিক আলাপ করি, আমরা এখন পর্যন্ত আমাদের স্ট্যান্ডে আছি। আমরা আইসিসির সাথে এখনও কোনো যোগাযোগ হয়নি, এবং আমরা আইসিসি যখন রিপ্লাইটা দিবে ডেফিনেটলি আমরা প্লেস করবো। আর আমিনুল ইসলাম বুলবুল নিজেই ক্লিয়ার করেছেন যে এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়। আমরা যখন এই মুহূর্তে কথা বলছি ততক্ষণে আপনাদের কাছে অর্থাৎ বিসিবিতে আইসিসি একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে যেটা বলা হয়েছে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার জন্য ভারতে তারা সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টা নিশ্চয়তা দেবে এবং নিরাপত্তার ইস্যুতে ফার্দার বাংলাদেশের সঙ্গে তারা যোগাযোগ করবে। কিন্তু সেখানে এরকম কোনো আদেশ দেওয়া হয়নি যে যদি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশকে ওয়াক ওভার দিতে হবে বা এটার কোনো বিকল্প নেই। এই বিষয়ে প্রসঙ্গগুলো আসেনি। অর্থাৎ ক্রিকইনফো মধ্যরাতে যেটা ছড়িয়েছে সেটা ভুল। এই যে একটা গুজব ছড়ানো, এবং এই গুজব ছড়ানোর কাজটা কিন্তু মোস্তাফিজুর রহমানকে যখন কেকেআর দলে নিয়েছিল তারপর থেকেই কিছু উগ্রবাদী সংগঠন কিন্তু এই কাজগুলো করে আসছিল, এবং এটার সাথে সরকারি দলের ভারতের অনেকেই গলা মিলিয়েছেন, অনেক ক্রিকেটার গলা মিলিয়েছেন। তো এটা কি আসলে কোনোভাবে মনে হচ্ছে যে এটা বিসিসিআই নয়, এটা আইসিসি নয়, এটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে বা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, শীর্ষস্থানীয় পর্যায় থেকে এরকম একটা ডিসিশন আনা হচ্ছে? কারণ আমরা জানি যে কলকাতায় কিছুদিন পরেই বিধানসভা রয়েছেন, মানে এটা কি আসলে রাজনৈতিক ইস্যু হয়ে গেছে কিনা? আমি সরাসরি বললাম। আমি যে জায়গায় আছি অ্যাজ বিসিবির ডিরেক্টর, সেখান থেকে আমাকে অথেন্টিক কথাই বলতে হবে এবং ইনফরমেটিভ কথাই বলতে হবে। তো যেহেতু ক্রিকইনফোর তথ্যটা সঠিক নয়, এরকম বুলিং আমরা অনেক আগে থেকে ফেস করছি আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের পরে, বিশেষ করে 24 জুলাই বিপ্লবের পরে আমরা দেখেছি যে আমরা তাদের একটা মোটামুটি ট্রল না ঠিক বুলিংয়ের শিকার হচ্ছে, এবং মিথ্যা তথ্য, তাদের অনেকগুলা মিডিয়া হাউস কিন্তু মিথ্যা তথ্যের দায়ে অভিযুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমি ওখানে যাব না। ওদের রাজনীতির খেলা, ওদের ইলেকশন কলকাতায় 26 এপ্রিল মাসে, তো সেটাও তাদের খেলা। কিন্তু আমরা যেটা ফিল করলাম, ভারতের মতো এত বড় দেশ, এত সুরক্ষিত তাদের সিস্টেম, এতদিন ধরে তারা আইপিএল করছে, এত বড় বড় টুর্নামেন্ট তারা আয়োজন করে, তারা সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ক্রিকেট সবচেয়ে বড় দেশ। তারা এত বড় একটা দেশ, একটা মুস্তাফিজুর রহমানকে প্রোটেকশন দিতে পারবে না এবং তাকে অসম্মান করে, তাকে কোনো রকম মতামত না দিয়ে তাকে বের করে দেয়া, এটা আমাদের শুধুমাত্র আইপিএল বা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার ইস্যু না, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ইস্যু। আমাদের একজন খেলোয়াড়কে অপমান করা হয়েছে, সেই সঙ্গে পুরো বাংলাদেশকে অপমান করা হয়েছে, সেটা আমরা মাথায় রেখেই, পাশাপাশি নিরাপত্তার চিন্তাটা মাথায় রেখে আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি। আর যে কোড অফ কন্ডাক্টের কিছু হিসাব আছে, আমরা যদি অতীত দেখি, অতীতে আমরা দেখেছি যে এরকম অনেকেই জিম্বাবুয়ে সফরে যায় নাই, কেউ অস্ট্রেলিয়া আসেনি, ভেন্যু চেঞ্জ হয়েছে বা ভেন্যু চেঞ্জ হয়নি, পয়েন্ট কাটা গিয়েছে। তো সেগুলো হচ্ছে সম্ভাব্যতা। তো আমরা সেই সম্ভাব্যতার মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে ভেন্যু চেঞ্জ, একটা হচ্ছে পয়েন্ট কাটা যাবে ওয়াক ওভারে, সেটা অতীতে হয়েছে, দুটোই হয়েছে অতীতে। তো আমরা কোড অফ কন্ডাক্ট দেখবো, কোড অফ কন্ডাক্ট পর্যালোচনা করবো, তারপর ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুর নামটা দিয়েছি হচ্ছে ক্রিকেটের ফ্যাসিবাদ। আপনার কি কোনোভাবে মনে হয় যে মানে পর্যায়ক্রমিকভাবে যেভাবে বিসিসিআইয়ের আধিপত্য বাড়ছে আইসিসির উপরে, ইনফ্যাক্ট আমি যদি একটু নাম ধরেই বলি, জয় শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছেলে, তিনি বিসিসিআইয়ের সভাপতি ছিলেন, তিনি এখন আইসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং বিসিসিআইয়েরই এক কর্মকর্তা বলেছেন এটা সরকারি পর্যায় থেকে আসলে, এটা ক্রিকইনফোর নিউজ একটু আগে যারা ছড়িয়েছিল যে বাংলাদেশের জন্য কড়া বার্তা দিয়েছে আইসিসি, সেই ক্রিকইনফোই কিন্তু বলছে যে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলছেন তারা জানতেনই না যে তাদেরকে এই ধরনের কোনো নির্দেশনা তারা আইপিএল এর কর্তৃপক্ষকে দিয়েছেন বা কেকেআরকে দেওয়া হয়েছে, এটা সরকারের উচ্চ পর্যায় থেকে সরাসরি সেখানে গিয়েছে। তো ক্রিকেটে কি আসলে ফ্যাসিবাদের বিষয়টা শুরু হয়ে গেল, মানে এরকম মনে হয়? এটা আমরা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি যে আইসিসি একটা বিশেষ দেশ দ্বারা প্রভাবিত, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সে যাই, ভারতের 130 কোটি লোক, পাকিস্তানের 21 কোটি, বাংলাদেশের 20 কোটি, এটা কিন্তু সর্বোচ্চ ক্রাউড ক্রিকেটের জন্য। এবং তারপরে ইংল্যান্ডে আছে 6.5 কোটি মানুষ, তারপরে কিন্তু 50 লাখ, 20 লাখ, 2.5 কোটি শ্রীলঙ্কা, এইভাবে এই সমস্ত কমিউনিটি বা এই ধরনের জনসংখ্যা মধ্যে ক্রিকেটটা হয়। তো সুতরাং একাধিপত্য বিস্তার করার জন্য, দমন করার জন্য দুইটা দেশই আছে জনবহুল, সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। তো পাকিস্তানের সাথে আগেই তাদের কনফ্লিক্ট আছে, পাকিস্তান তাদের রাস্তা বেছে নিয়েছে। বাট এই আইপিএল ইস্যুতে এবং ওই যে তাদের যেই মুস্তাফিজকে যেভাবে বহিষ্কার করা হলো বা তাকে যেভাবে অপমান করো, সেটা আমার দাদাগিরি মনে হয়েছে। কারণ
আমরা যাব যারা হোস্ট হবে, যারা হোস্ট হবে তাদের বিনয়টা থাকবে একরকম, তাদের আগ্রহ থাকবে একরকম, আমরা থাকবো উচ্ছ্বসিত, আমরা যাব দাওয়াতে মেহমান বা খেলতে যাব। তো সুতরাং এই তাদের আচরণটা কিন্তু ওই দিকে যাচ্ছে, এবং এটা আজকে না, এটা দীর্ঘদিন ধরে খেলছে, প্লেয়ারদের সাথে হাত না মেলানো, পুরস্কার না দেয়া সহ তাদের বড় বড় কথাবার্তা। তো এটা তো আসলে হবে না। ক্রিকেট বাণিজ্যে যদি কোনো বড় পার্টিসিপেন্ট থাকে কারো, সেটা বাংলাদেশেরও স্টেক হোল্ডার, ওয়ান অফ দ্য। তো সুতরাং আমার মনে হয় ওই এই রাজ্যে ওই রাজ্যে, এই রাষ্ট্রে ওই রাষ্ট্রে কী হয়েছে সেটা না ভেবে আইসিসিকে একটা নিউট্রাল ফরম্যাটে যেতে হবে, যেখানে তার সমস্ত সদস্য দেশ সম অধিকার পাবে। বিশেষ করে আমরা তো ফুল স্ট্যাটাস প্রাপ্ত টিম, আমরা একটা পূর্ণ সদস্য, আমাদের সব ধরনের খেলা আমাদের হয়। তো সুতরাং আমাদের মতামতকে গুরুত্ব দিতে হবে, এবং আমাদের প্রতিটি ইঞ্চি, যেখানে আমাদের হিসাব আছে, আমাদের মুস্তাফিজ থেকে শুরু করে যে কোনো টুর্নামেন্ট হোক, লিগ হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগ হোক, সারা বিশ্বে যেখানে আমাদের প্লেয়াররা খেলে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর ইন্ডিয়াতে আমাদের যে অবস্থা এখন, আপনি যেটা একটু বলছিলেন যে ফ্যাসিজমের যে অবস্থা, আমরা দেখেছি বাংলাদেশ থেকে ফ্যাসিজম পালিয়ে যাওয়ার পরে বা বিদায় নেওয়ার পরে ফ্যাসিস্টের একটা বিরাট অংশ ইন্ডিয়াতে আছে, এবং তারা আশ্রয় প্রশ্রয় আছে, এবং সেখান থেকে অনেক শোনা যায় এখান থেকে ক্রাইম করে তারা সেখানে আশ্রয় নিয়ে নেয়। তো এটা তো এক ধরনের অফেন্স। আমরা তো এটা ভয় পেতেই পারি যে আমি যদি কলকাতায় 3টা ম্যাচ আমি যদি খেলতে যাই, আমার 10,000 দর্শক, আমার 150 মিডিয়ার লোক থাকবে, আমাদের প্লেয়ারদের ফ্যামিলি থাকবে, আমাদের অর্গানাইজার্স থাকবে, ডিরেক্টরস থাকবে, অনেক রকম অনুষঙ্গ থাকবে সেখানে। তো সেখানে যদি একটা স্যাবোটাজ হয়ে যায়, সেটার দায়িত্ব কে নেবে? তো এসব মিলিয়ে আমরা যদি ভয়ই পাই, তাহলে আমরা ক্রিকেট খেলতে যাবো কেন? আর আমরা যদি ভয় পাই, তাহলে আমরা কেন রুখে দাঁড়াবো না? এটা হচ্ছে মূল কথা। অবশ্যই এই বিষয়ে আরও কথা হবে আসিফ ভাই, তবে একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরছি আপনাদের কাছে।